হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। এবং আজকের আমরা করব সংবিধানের 10 নম্বর ক্লাস, এবং সংবিধানের এই 10 নম্বর ক্লাসটাই তোমাদের পলিটি অর্থাৎ সংবিধানের এন্ড ক্লাস অর্থাৎ শেষ ক্লাস। অর্থাৎ গত 9টা ক্লাসের মাধ্যমে আমরা সংবিধানের যে সমস্ত চ্যাপ্টারগুলো করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, প্রশ্ন উত্তর এবং সেগুলো চ্যাপ্টারের মাধ্যমে করে ফেলেছি, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো সবই। তো আজকে 10 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা কি করব, গত যে 9টা ক্লাস করেছি তার ওপর সমস্ত কিছু মিলিয়ে 200টা বিবিধ প্রশ্ন উত্তর বা মিসেলিনিয়াস প্রশ্ন উত্তর, এবং আজকের ক্লাসের মাধ্যমেই তোমাদের সংবিধানের ক্লাসটা একদমই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সংবিধানের যে সাবজেক্ট সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি 200টা প্রশ্ন উত্তর রয়েছে একদম সংবিধানের 1 নম্বর ক্লাস থেকে 9 নম্বর ক্লাস পর্যন্ত সমস্ত কিছু মিলিয়ে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি বা এ কি টু কনস্টিটিউশন। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, আর্নেস্ট বার্কার বলেছিলেন এ কি টু দা কনস্টিটিউশন। অর্থাৎ কাকে বলেছিল এটা? প্রস্তাবনাকে। 2 নম্বর প্রশ্ন দেখো, কে প্রস্তাবনা বা প্রিয়াম্বেলকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন এ, কে এম মুন্সি প্রিয়াম্বেল বা প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন। 3 নম্বর প্রশ্ন, কে প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো বিগত বছরেই এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠাকুরদাস ভার্গব। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা প্যারাডাইস অফ লয়ার্স বলা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতবর্ষের সংবিধানকে এটি বলা হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসাবে গণ্য করেছিলেন। তো একটু আগে আমরা 4 নম্বরে দেখলাম যে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে। তো এই আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়, এই কথাটাই নিচের কোন ব্যক্তি বলেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, এম ভি পাইলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট হিসাবে উল্লেখ করেছিলেন। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জি অস্টিন। জি অস্টিন এই মন্তব্যটি করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখককে। খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন পলিটির উপর থেকে। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্নেস্ট বার্কার। 8 নম্বর প্রশ্ন, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়। প্রস্তাবনা সংবিধানের কোন অংশে রয়েছে। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন এ, একদম সংবিধানের প্রথমেই প্রস্তাবনাটা রয়েছে। 9 নম্বর প্রশ্ন, আদালত কর্তৃক কার্যকর নয় অর্থাৎ নন জাস্টিসিয়েবল ভারতীয় সংবিধানের কোন অংশটি। ভিভিআই প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। অর্থাৎ প্রস্তাবনা, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এই তিনটেই কিন্তু নন জাস্টিসিয়েবল ভারতীয় সংবিধানের। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার বা জাস্টিস সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলোই। অর্থাৎ সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং রাজনৈতিক ন্যায় বিচার, এই 3 প্রকারের ন্যায় বিচারকে সুনিশ্চিত করার কথা বলা হয়েছে প্রস্তাবনায়। 11 নম্বর প্রশ্ন দেখো, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস বা জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রস্তাবনাতে যুক্ত হয়েছে। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশ
প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? ভিভিআই প্রশ্ন এটি, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম এই প্রস্তাবনাকে তাদের সংবিধানের আগে রেখেছিল। 13 নম্বর প্রশ্ন, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটি ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। তো কেশবানন্দ ভারতী বনাম কেরালার রাজ্যর মামলাটি হয়েছিল অপশন এ 1973 সালে। 14 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা বা প্রিয়াম্বেল হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? 14 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এই কেশবানন্দ ভারতী মামলা, যেটা একটু আগে দেখলাম 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা মামলাটা হয়েছিল। তো এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি অংশ। এর আগে পর্যন্ত প্রস্তাবনাকে সংবিধানের একটি অংশ হিসাবে ধরা হতো না। তো এই কেশবানন্দ ভারতীর মামলার পর থেকেই প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের একটি অংশ হিসাবে ধরা হয়ে থাকে। সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রস্তাবনা। প্রস্তাবনা ভারতীয় সংবিধানকে ব্যাখ্যা করতে সাহায্য করে। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলি। দেখো কি কি বলছে, প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়, প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে, প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে। তো এই তিনটেই কিন্তু সব সঠিক। 17 নম্বর প্রশ্ন, কোন নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে? এটা এই পার্লামেন্ট পরিবর্তন করতে পারে কোনো একটা রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করতে গেলে কত ভোট থাকা দরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ভোট পাস হওয়া কিন্তু দরকার কোনো একটা রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করতে গেলে। 18 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের বিধান পরিষদের অথবা লেজিসলেটিভ কাউন্সিলের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে নিচের কত সংখ্যাগরিষ্ঠতায়? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে 18 নম্বর প্রশ্ন, এটিও অপশন ডি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। 19 নম্বর প্রশ্ন, কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? ভিভিআই প্রশ্ন এটি। কোন আর্টিকেল অনুযায়ী কোন রাজ্যের বিধান পরিষদ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলটাকে সৃষ্টি করতে পারে বা বিলোপ করে দিতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 169 আর্টিকেল অনুযায়ী, 169 আর্টিকেল অনুযায়ী ভারতের পার্লামেন্ট কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 5(2) ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগরিকত্ব। এই 5(2) বলতে আর্টিকেল 5 আর পার্ট হচ্ছে 2, পার্ট 2 আর আর্টিকেল 5, এখানে নাগরিকত্ব বা সিটিজেনশিপের ব্যাপারে বলা রয়েছে। 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 11। 22, ভারতীয় নাগরিকতা আইন বা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? ভিভিআই প্রশ্ন, পলিটির উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1955 সালে। 23 নম্বর প্রশ্ন দেখো,
1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয়? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 2003 সালে এই 1955 সালে যে নাগরিকতা আইন সেটা সংশোধন করা হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে? এটিও ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এই 2003 সালেই। 25 নম্বর প্রশ্ন, 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এল.এস. সিংভি কমিটি অনুসারে এটি হয়। 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় কত খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে? তো সঠিক উত্তর হবে এটাও অপশন সি 2003 সালে। 27 নম্বর প্রশ্ন, কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকারের দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 16টি রাষ্ট্র ভারতের দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে। 28 নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে? নিচের কোন আর্টিকেলের মাধ্যমে বা কোন আর্টিকেলটা এটি মৌলিক অধিকার যেটা আমাদের ভারতের নাগরিক আবার বিদেশি একজন নাগরিক দুজনেই উপভোগ করতে পারবে? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ আর্টিকেল 14। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতের এক নাগরিকত্বের নীতিটি বা সিঙ্গেল সিটিজেনশিপের নীতিটি কোনটির বিরোধিতা করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার এটির বিরোধিতা করে এই সিঙ্গেল সিটিজেনশিপের। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শত্রু ভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 31 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারতীয় নাগরিক হতে হবে। 32 বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলো সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? সঠিক উত্তর হবে অপশন সি ব্রিটেন। ব্রিটেনের কোনো লিখিত সংবিধানই নেই। 33 দেখো, কোন দেশে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? 33 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রিটেন। 34 কোন দেশে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই? নিচের কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার অথবা পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউয়ের এই ক্ষমতাটাই নেই? এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রিটেনের। 35 অধিকারের বিল বা বিল অফ রাইটস বলতে কোন দেশে অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকার। 36 কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপৎকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন পারে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকা। 37 কোন দেশে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকা। তো কিছু বিদেশের আমাদের সংবিধান সম্বন্ধে জানতে হবে, কেননা সেইখান থেকে আমাদের সংবিধানে অনেক কিছু জিনিস উৎস হিসাবে নিয়ে আসা হয়েছে, যেমন ব্রিটেন আমেরিকা থেকে অনেক কিছু সংবিধানের অংশ আমাদের ভারতীয় সংবিধানে নিয়ে আসা হয়েছে, যে কারণে
ব্রিটেন এবং আমেরিকার একটু সংবিধান আমাদের পড়তে হবে। 38 নম্বর প্রশ্ন দেখো, ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই। 39, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 13(2), অর্থাৎ আর্টিকেল 13 সাব আর্টিকেল 2 তে বলা রয়েছে রাষ্ট্র যদি মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করে তা বাতিল হয়ে যাবে। 40 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে সম্পত্তির অধিকারটি বা রাইট অফ প্রপার্টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্ট 12। পার্ট 12তে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 300A তে রয়েছে। আগে এই রাইট অফ প্রপার্টি আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এটাকে মৌলিক অধিকার থেকে বাতিল করে দেওয়া হয়েছে। 41, বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সম্পত্তির অধিকার। কেননা সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকারের মধ্যেই নেই, এটা এখন একটি আইনি অধিকার। নেক্সট 42 নম্বর প্রশ্ন, গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্টের রায় পরবর্তী কোন মামলার রায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল? গোলকনাথ মামলার সুপ্রিম কোর্টের রায় পরবর্তী কোন মামলার রায় সুপ্রিম কোর্ট নিজেই বাতিল করে দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেশবানন্দ ভারতী মামলা। নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের সংবিধানে। নেক্সট 44, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না? নিচের কোন মামলায় রায় দেয় পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না? 44 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোলকনাথ মামলা 1967। গোলকনাথ মামলা 1967 এই রায়টি দিয়েছিল। 45, বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে? 45 এর সঠিক উত্তর হয়ে যাবে, একটু আগে দেখলাম, অপশন এ, ভারতে। 46, নিচের কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপরও বর্তায়? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলোই। আর্টিকেল 17, আর্টিকেল 24 এবং আর্টিকেল 18 এইগুলো সবগুলোই কিন্তু রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপরেও বর্তায়। 47, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে তপশিলিভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16 সাব আর্টিকেল 4 এ। আর্টিকেল 16 সাব আর্টিকেল 4 এ বলা রয়েছে এটি। 48, ভারতীয় সংবিধানের 16(4) ধারা অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারি চাকরির সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 50% সংরক্ষিত থাকবে। 49, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করতে পারবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 35। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন নম্বর 50 দেখো, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে সংবিধানের কোন ধারা অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 35 এবং 17 ধারা অনুসারে
অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে 1955 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? ভিভিআই প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সংবাদপত্রের স্বাধীনতা। 52 নম্বর প্রশ্ন, নাগরিকদের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পণ্যের উৎপাদন, সরবরাহ ও বন্টনের বিঘ্ন ঘটলে নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট জারি করতে পারে। এটি কোন সরকার জারি করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুধুমাত্র রাজ্য সরকার এটি করতে পারে। 53, নিবর্তনমূলক আটক আইনে সরকার কোনো অপরাধীকে প্রাথমিকভাবে কতদিন আটক করে রাখতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3 মাস। 54, ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আর্টিকেল 22 মধ্যে 22 নম্বর ধারা অনুসারে। 55 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন? 55 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলোই। গ্রেপ্তারের কারণ জানতে পারা, পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার স্বাধীনতা ভোগ করেন এবং আত্মপক্ষ সমর্পণের অধিকার ব্যক্তিটি সুযোগ পাবে। নেক্সট 56, ভারতীয় সংবিধানে কত বছরের নিচের শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? ভিভিআই প্রশ্ন এটি। 56 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 14 বছরের নিচের শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ। 57, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেবে না? ভিভিআই প্রশ্ন এটি। 57 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 29(1) ধারা অনুসারে। 58, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে? কোন ধারা অনুসারে এটা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 31(a) তে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 59, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল 30। 60 নম্বর প্রশ্ন দেখো, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকার সম্পত্তির মালিককে যে ক্ষতিপূরণ দেবে তা যুক্তিসঙ্গত কিনা আদালত তা পরীক্ষা করতে পারবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেশবানন্দ ভারতী মামলায় এই রায়টি দিয়েছিল। 61, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং নীতিগুলি সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় অনেকবার এসেছে এই প্রশ্নটি। তো প্রস্তাবনার লক্ষ্য এবং নীতিগুলি সংবিধানের অপশন এ, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহের উপর প্রতিফলিত হয়েছে। 62, কে মন্তব্য করেছিলেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক ধাঁচে এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন এ, পণ্ডিত জওহরলাল নেহেরু এটি বলেছিলেন। 63, নিচের কোনটি সঠিক? নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে।
এই কথাটি শুধুমাত্র সঠিক, বাদবাকি অপশনগুলো কিন্তু সঠিক নয়। অর্থাৎ মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে দেয়, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কাজকর্ম যে পরিধি রয়েছে তাকে বিস্তৃত করে দেয়। নেক্সট 64, ভারতীয় সংবিধানের কোন অংশে বা কোন পার্টে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সংযুক্ত রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহকে বলা হয় ডিপিএসপি। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। তো কোন পার্টে রয়েছে? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্ট 4 এ এটি রয়েছে। 65, ভারতীয় সংবিধানের পার্ট 3 ও পার্ট 4 এই দুটি অংশের মধ্যে বিরোধ বাঁধলে সংবিধান অনুসারে কোন অংশটি কার্যকর হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্ট 3। পার্ট 3 অনুসারে অংশটি কার্যকর হবে। তো পার্ট 3 তে কি রয়েছে? পার্ট 3 তে রয়েছে মৌলিক অধিকার সমূহ, আর পার্ট 4 এ রয়েছে ডিপিএসপি। এখানে রয়েছে মৌলিক অধিকার, আর এখানে রয়েছে ডিপিএসপি। তো সব সময় মৌলিক অধিকার অনুসারে কার্যকর হবে যদি বিরোধ বাঁধে। 66 দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি নিচের কোনটিতে পরিণত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, মৌলিক অধিকারে পরিণত হয়। 67, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে? ভিভিআই প্রশ্ন এটি। এটা কোন ধারায় বলা হয়েছে? 67 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 350 এ নম্বর ধারাতে এটি বলা হয়েছে। 68, ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে? এটিও ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 351 নম্বর ধারা অনুসারে। 69 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটির পরিবর্তন করা যায় যদি উক্ত সংবিধানী বিলটি পাস হয়? অর্থাৎ নিচের কোন বিলটা যদি পাস হয়ে যায় তাহলে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থার পরিবর্তন করা যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্লামেন্টের 2/3 ও অন্তত অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে তবে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটির পরিবর্তন করা যাবে। 70 নম্বর প্রশ্ন দেখো, সপ্তম তপশিলি বা 7th শিডিউল ভুক্ত তালিকার বিষয়টি সংশোধন করা যায় যদি উক্ত সংবিধানটি পাস হয় নিচের কিসের মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটারও পার্লামেন্টের 2/3 এবং অন্তত অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে। তো পার্লামেন্টের 2/3 পাস হতে হবে, আবার অন্তত অর্ধেক রাজ্যের আইনসভা দ্বারা অনুমোদিত হলে তবেই কিন্তু সপ্তম তপশিলিভুক্ত তালিকার বিষয়টি সংশোধন করা যাবে। 71, ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করা যায় যদি সংশোধনীটি পাস হয় নিচের কোন সংখ্যাগরিষ্ঠতায়? একটু আগেই আমরা একটু দেখেছি, এই প্রশ্নটাই রিপিট হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যদি পাস হয় তবে কোনো একটা অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করা যেতে পারে। 72, ভিভিআই প্রশ্ন এটি। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয় নিচের কোন আর্টিকেলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 368 নম্বর ধারায়। 73, ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে নিচের কোনটির মাধ্যমে, কোন সংস্থার মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্লামেন্টের দ্বারা। 74, ভারতের সংবিধান সংশোধনী বিল উত্থাপন হতে পারে নিচের কোন কক্ষে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
পার্লামেন্টের যে কোনো কক্ষে ভারতীয় সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হতে পারে। 75 ভারতের সংবিধান সংশোধনের জন্য যেসব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়োজন হয় তা মোট অঙ্গরাজ্যের কত শতাংশ? 75 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্ধেক। যত রাজ্য রয়েছে, অঙ্গরাজ্য রয়েছে, তার অর্ধেকের কিন্তু সম্মতির প্রয়োজন হয়ে থাকে। 76 মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়োজন হয় মোট অঙ্গরাজ্যের কত অংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 3/4। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। 77 রাষ্ট্রপতি কেন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? সরি, এটা ভুল হবে, এটা কেন নয়, এটা হবে কোন। রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? নিচের কোন বিলে তাকে স্বাক্ষর করতেই হয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকতে হয়। 78 এটাও হবে কোন। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন? ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 24th সংবিধান সংশোধনী আইন, যেটা হয়েছিল 1971 সালে। 24তম সংশোধনী আইন যেটা 1971 সালে হয়েছিল, সেটার মাধ্যমে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদান করতে বা স্বাক্ষর করতে বাধ্য থাকবেন। 79 কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির সংশোধন করতে হলে একটি গণপরিষদ গঠন করতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোলকনাথ মামলা, 1967 সালের রায়ে এটি সুপ্রিম কোর্ট রায় দেয়। 80 প্রশ্ন নম্বর দেখো, 80 নম্বর প্রশ্ন বা 80 নম্বর প্রশ্ন। গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? সঠিক উত্তর হবে অপশন বি, 24th সংবিধান সংশোধনী আইন, যেটা হয়েছিল 1971 সালে। এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। নেক্সট 81 কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ হলো ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, কেশবানন্দ ভারতী মামলা, 1973 সালে এই রায়টি দিয়েছিল। 82 ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করার? ভিভিআই প্রশ্ন। কোন আর্টিকেলের উপর বর্ণনা রয়েছে যে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বাতিল হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 13। 83 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যাবে না? অর্থাৎ মৌলিক অধিকারগুলো কিন্তু শুধুমাত্র জরুরি অবস্থার সময় বাতিল হবে, অন্য সময় কিন্তু বাতিল করা যাবে না। এটা কোন ধারা অনুসারে বলা হয়েছে? 83 সঠিক উত্তর হয়ে যাবে 359 নম্বর ধারা অনুসারে এটি বলা হয়েছে। 84 নিচের কোনটি সঠিক? নিচে চারটে অপশনের মধ্য থেকে কোনটা সঠিক বলা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি সুপ্রিম কোর্টের তুলনায়। লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি সুপ্রিম কোর্টের তুলনায়। 85 ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষক ও অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে? ভিভিআই প্রশ্ন। তো এখান থেকে দুটো প্রশ্নের উত্তর জানবো। এক, দেখো মৌলিক অধিকারগুলোর সংরক্ষক ও অভিভাবক কাকে বলা হয়েছে? সুপ্রিম কোর্টকে। এবং এই কথাটি বলা হয়েছে নিচের কোন আর্টিকেলের মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 32A ধারা অনুসারে। শুধুমাত্র তোমরা 32 মনে রাখলেই হবে। 86 পরমাদেশ বা ম্যান্ডামাস নিচের কাদের ক্ষেত্রে জারি করা যায় না?
পরমাদেশ বা ম্যান্ডামাস এক ধরনের রাইট যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকারের ক্ষেত্রে জারি করে থাকে। তো এটা সমগ্র নাগরিকদের জন্যই প্রযোজ্য, কিন্তু নিজের কাদের ক্ষেত্রে করা যায় না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলির ক্ষেত্রেই। অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা করা যায় না, রাজ্যপালের ক্ষেত্রে করা যায় না, এবং কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে এটি করা যায় না। 87 দেখব, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 87 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অধিকার পৃচ্ছা। অধিকার পৃচ্ছা এই লেখটি জারি করতে পারে। 88, কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে? তো 88 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 33 নম্বর ধারা অনুসারে। 89, আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন বা আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেন্টেশন অ্যাক্ট ভারতে কবে পাস হয়? 89 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1967 সালে এটি পাস হয়। 90 নম্বর প্রশ্ন, বলপূর্বক শ্রম বিরোধী আইন ভারতে কবে পাস হয়? দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট নিচের কোন সালে পাস হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1976 সালে। 91, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষেই সংবিধান সংশোধনী বিলটাকে পাস হতে হয়। 92, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সাম্যের অধিকারটি সমস্ত মৌলিক অধিকারগুলোর মধ্য থেকে সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে। 93, 19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কতগুলি? অর্থাৎ 19 নম্বর ধারায় কতগুলো আমাদের স্বাধীনতার অধিকার বলা হয়েছে, বর্তমানে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 6টি স্বাধীনতা রয়েছে। 94 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়? তো 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম সংশোধন। প্রথম সংশোধনের মাধ্যমেই প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয় এবং এটি হয়েছিল 1951 সালে। 95 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? ভিভিআই প্রশ্ন। 95 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিক্ষা ও সংস্কৃতির অধিকার শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে। 96, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল বা স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 15 নম্বর ধারা অনুসারে। 97, অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন অধিকারটিকে সুনিশ্চিত করার জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, সাম্যের অধিকারটাকে সুনিশ্চিত করার জন্য অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে। সাম্যের অধিকার হলো আর্টিকেল 14 আর অস্পৃশ্যতা নিষিদ্ধ এটার আর্টিকেল হলো আর্টিকেল 17। ওকে, নেক্সট 98 দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেয়া যাবে না? অর্থাৎ একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেয়া যাবে না, এটা কোন ধারায় বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 98 এর
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 20 নম্বর ধারায় এটি বলা হয়েছে। 99 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সরকারি ও পাবলিক সার্ভিস ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়? তো 99 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 77তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই তপশিলি জাতি উপজাতিদের জন্য বিভিন্ন সরকারি এবং পাবলিক সার্ভিস ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 100 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়, যেটা বর্তমানে 300A নম্বর আর্টিকেলে রয়েছে পার্ট 2 তে। ওকে, সরি পার্ট 12 এটি রয়েছে। ওকে, নেক্সট আমরা কন্টিনিউ করব। 101 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত রয়েছে। 102, সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার উল্লেখিত রয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 102 এর অপশন বি, 14 থেকে 18 নম্বর আর্টিকেল পর্যন্ত সাম্যের অধিকার উল্লেখ রয়েছে। 103, সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে? ভিভিআই এটিও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 29 এবং 30 নম্বর ধারাতে শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। 104, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না? একটু আগেই দেখলাম আমরা এই প্রশ্নটা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22 নম্বর ধারা। আগের যে উত্তরটা দেখেছিলাম সেটা দেখেছিলাম শুধুমাত্র 20 নম্বর ধারাতে। তো 20 নম্বর ধারার সাব আর্টিকেল 2 তে এটি বলা রয়েছে। তো আরো মোর পারফেক্ট উত্তর কিন্তু এটাই। আর যদি শুধুমাত্র এই 2, 1, 3 না দেয়া থাকে তখন শুধুমাত্র উত্তর হবে 20 নম্বর ধারা অনুসারে। 105, সরকারি চাকুরিতে সমানাধিকার এটি কোন ধরনের মৌলিক অধিকার? সঠিক উত্তর হবে অপশন ডি, সাম্যের অধিকার। 106, জরুরি অবস্থা হলেও কোন মৌলিক অধিকারটি বাতিল করা যায় না? ভিভিআই প্রশ্ন। আমরা একটু আগেই পড়েছি যে বিভিন্ন জরুরি অবস্থার ক্ষেত্রে মৌলিক অধিকারগুলোকে বাতিল করে দেওয়া হয়। তো নিচের কোন মৌলিক অধিকার দুটো বা কোন মৌলিক অধিকার শুধুমাত্র বাতিল হয় না? সঠিক উত্তর হবে অপশন ডি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বাতিল হয় না। আর্টিকেল কত? 20 এবং 21। 20 এবং 21 এই দুটো আর্টিকেল বাতিল হয় না। 107 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌলিক অধিকার নয়? নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সম কাজে সম বেতন এটি কোনো মৌলিক অধিকার নয়। 108, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণিত রয়েছে? এটা মৌলিক কর্তব্য, নট মৌলিক অধিকার। সঠিক উত্তর হবে অপশন বি, 11টি মৌলিক কর্তব্য বর্ণিত রয়েছে। ভিভিআই প্রশ্ন। 109 নম্বর প্রশ্ন, কত বছরের কম বয়সীদের কারখানা ও খনিতে নিযুক্ত করা যায় না? সঠিক উত্তর হবে অপশন বি, 14 বছরের নিচের শিশুদের। 110, সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 5টি লেখ জারি করতে পারে। 111, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয়? তো মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত হয় অপশন ডি, 1976 সালের 42তম সংশোধনী আইনের মাধ্যমে। 112 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়েছে?
ভিভিআই প্রশ্ন, বিভিন্ন সংবিধানের উৎস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়েছে দেখো অপশন সি রাশিয়ার সংবিধান থেকে। 113 মৌলিক অধিকারগুলির উপর স্থগিতাদেশ জারি করতে পারেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি শুধুমাত্র মৌলিক অধিকারগুলি স্থগিত করতে পারেন। 114 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পত্তির অধিকার উল্লেখিত রয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 300 নম্বর ধারায় সম্পত্তির অধিকার রয়েছে, যেটা আগে মৌলিক অধিকার ছিল কিন্তু এখন একটি আইনি অধিকারে পরিণত হয়েছে। 115 ভারত সরকার কোন ধারা অনুসারে ভারত রত্ন সহ সকল সামরিক সম্মান প্রদান করে থাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি 18 নম্বর ধারা অনুসারে ভারত রত্ন এবং অন্যান্য সামরিক সম্মান প্রদান করে থাকে ভারত সরকার। 116 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি 25 বছর। লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স হলো 25 বছর। 117 ভারতীয় সংসদ গড়ে ওঠে নিচের কোনটিকে নিয়ে? সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই তিনটিকে নিয়ে গড়ে ওঠে ভারতীয় সংসদ। 118 রাজ্যসভার মেয়াদ হলো নিচের কত বছর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি চিরস্থায়ী। রাজ্যসভাকে কোনো রকম অ্যাবলিশ করা যায় না, এটা একটা চিরস্থায়ী বা পার্মানেন্ট বডি। 119 নম্বর প্রশ্ন লোকসভার কার্যকালের মেয়াদ কত পর্যন্ত বাড়ানো যেতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি জরুরি অবস্থার সময় 1 বছর বৃদ্ধি করা যেতে পারে লোকসভার কার্যকালের মেয়াদ। 120 নম্বর প্রশ্ন লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন ডি গণেশ বাসুদেব মাভালঙ্কার ছিলেন লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ। 120 নম্বর প্রশ্ন দেখো 121 নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন এ 7 জন সদস্য সংখ্যা ছিল। 122 ভারতীয় সংবিধানের প্রথম খসড়া কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ ফেব্রুয়ারি 1948 সালে। 123 সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হবার পর ভারতীয় জনগণকে কত মাস সময় দেওয়া হয়েছিল তাদের বক্তব্য বা মতামত জানানোর জন্য? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি 8 মাস সময় দেওয়া হয়েছিল। 124 ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ অক্টোবর 1948। 125 নম্বর প্রশ্ন ভারতে কাকে আধুনিক মনু বা মডার্ন মনু বলে গণ্য করা হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকরকে। 126 ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে। 127 ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা ভারতের সংবিধানটির প্রস্তাবটি রচিত হয়েছিল। 128 ভারতীয় গণপরিষদ
কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 22শে জুলাই 1947 সালে। 129 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল? জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করেছিল? ন্যাশনাল অ্যানথেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 129 সঠিক উত্তর হবে অপশন বি জানুয়ারি 24, 1950 সালে জাতীয় সঙ্গীত প্রথম গ্রহণ হয়েছিল গণপরিষদের মাধ্যমে। 130 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় গীত বা ন্যাশনাল সং গ্রহণ করেছিল? জাতীয় গীত হলো বন্দে মাতারাম, আর জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। তো জাতীয় গীত বা ন্যাশনাল সং গৃহীত হয়েছিল কবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটিও অপশন বি জানুয়ারি 24, 1950 সালে। 131 স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা ফার্স্ট জেনারেল ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1951 থেকে 1952 সালে। 132 গণপরিষদের সভাপতি বা প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট 133 গণপরিষদের সহ সভাপতি বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? 133 সঠিক উত্তর হবে অপশন সি এইচ.সি. মুখার্জি ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 134 গণপরিষদে সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হন? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ স্যার বি.এন. রাও। 135 ভারতীয় গণপরিষদ যখন একটি আইনসভা হিসাবে বা লেজিসলেটিভ বডি হিসাবে কাজ করে তখন কে তার সভাপতি হন? সঠিক উত্তর হবে অপশন বি জি.ভি. মাভালঙ্কার তার প্রথম সভাপতি বা স্পিকার হিসাবে নিযুক্ত হন। 136 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা কত স্থির হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা কত স্থির হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 389 জন। 137 ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিল নিচের কোন তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জানুয়ারি 24, 1950 সালে। 138 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়েছিল? ভিভিআই প্রশ্ন। এই দিন, এই 26শে নভেম্বর 1949 এই দিন সংবিধান গৃহীত হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন এ এবং এই দিন থেকে নাগরিকতা বিষয়টি কার্যকর হয়েছিল। 139 26শে জানুয়ারি দিনটিতে ভারতীয় সংবিধানকে কেন কার্যকর করা হয়? 26শে জানুয়ারি দিনটিতেই ভারতীয় সংবিধানকে কেন কার্যকর করা হয়? তো 139 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওই দিনটিতে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল। 1930 সালের 26শে জানুয়ারি প্রথম পূর্ণ স্বরাজ দাবি করেছিল এই দিনটিতেই এবং সেই জন্যই এই দিনটিকে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল। 140 নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তিটি দেয়া হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলোই, অর্থাৎ ভারতের গণপরিষদ
প্রকৃত জনপ্রতিনিধিমূলক সংস্থা নয়, জাতীয় কংগ্রেস একক প্রাধান্য এবং প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, এইগুলো গণপরিষদের বিরুদ্ধে যুক্তি দেয়া হয়েছিল। 141 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি ধরনের অধিকার? সঠিক উত্তর হবে অপশন ডি, বৈধ বা আইনি অধিকার। 142, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত রয়েছে নিচের কোন স্থানে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি তে বর্ণনা রয়েছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উৎসাহ দানে। 143, ওয়েলফেয়ার অফ স্টেট এর চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রাখা রয়েছে নিচের কোন পার্টে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজনীতির প্রত্যক্ষ নীতি সমূহ এতে। 144, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য। 145, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা নিহিত রয়েছে নিচের কার হাতে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের লোকসভার হাতে। নেক্সট 146, কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, 26শে জানুয়ারি 1950 সাল। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। 147, নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখিত রয়েছে? ভিভিআই প্রশ্ন। মত প্রকাশের অধিকার এবং কথা বলার অধিকার কোন আর্টিকেলে বলা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আর্টিকেল 19 এটি বলা রয়েছে। 148, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। 148 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 7th শিডিউলে এটি বলা রয়েছে। 149, ভারতীয় পঞ্চায়েতি রাজ নিচের কোন স্তরীয় ব্যবস্থার এক প্রকার? সঠিক উত্তর হবে অপশন সি, 3 স্তরীয় একটি পঞ্চায়েতি রাজ আমাদের ভারতবর্ষে রয়েছে। 150, নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারীর কাছে ক্ষমা করার ক্ষমতা আছে? সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে কোনো একজনেরই ক্ষমা করার ক্ষমতা রয়েছে। 151, কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা? কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন নিচের কোন ব্যক্তির দ্বারা? সঠিক উত্তর হবে অপশন এ, গভর্নর দ্বারা বা রাজ্যপাল দ্বারা। 152, পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় নিচের কত সালে? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন এ, 1956 সালে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয়। 153, ভারতীয় সংবিধানের কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? ভিভিআই প্রশ্ন এটি। তো 153 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 397 ধারা অনুসারে এটি বলা হয়েছে। 154, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 154 নম্বর ধারা অনুসারে রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। 155, ভারতীয় সংবিধানের 10ম তফসিলি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত রয়েছে 10ম তফসিলে। 156, কেন্দ্র ও রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যরা নিযুক্ত হয়ে থাকেন নিচের কার দ্বারা?
সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি দ্বারা। 157 ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি হলো নিচের কোন কমিটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি আনুমানিক ব্যয় হিসাব কমিটি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি। 158 মুখ্য নির্বাচন কমিশনার হলেন নিচের কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়ে থাকেন রাষ্ট্রপতির দ্বারা। 159 ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছে নিচের কোন সংবিধান থেকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি মার্কিন সংবিধান থেকে বা আমেরিকার সংবিধান থেকে। 160 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে নিচের কোন দেশ থেকে? ভিভিআই প্রশ্ন, এটিও এই প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন সি রাশিয়া থেকে এটি নেওয়া হয়েছে। 161 প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কোন প্রকার শাসন ব্যবস্থাকে বোঝায়? সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত, ক্যাবিনেট শাসিত এবং সংসদীয় শাসন। 162 ভারতে অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি আমলাদের বলা হয়ে থাকে। 163 দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়ে থাকে? এটাও সঠিক উত্তর হবে অপশন এ আমলাদের দেশের স্টিল ফ্রেম বলা হয়ে থাকে। 164 ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ 54 এবং 55 ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়েছে। 165 ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি 58 ধারা অনুসারে। 166 ভারতীয় সংবিধানের 58 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতির যোগ্যতা স্বরূপ নিম্নের কোন রূপ? সঠিক উত্তর হবে অপশন এ লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে একজন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে। 167 প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হবার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 168 রাষ্ট্রপতি নির্বাচন আইন কোন খ্রিস্টাব্দে পাস হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ 1974। 169 1974 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুসারে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কত টাকা জামানত হিসাবে জমা দিতে হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে মাত্র 15,000 টাকা জমা দিতে হয় মনোনয়ন পত্রের জন্য। 170 রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন পত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে? সঠিক উত্তর হবে অপশন এ 50 জন দ্বারা। 171 রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থা গঠনের কথা কোন ধারায় উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ 54 নম্বর ধারায়। 172 নিচের কোনটি সঠিক রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচক সংস্থার ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সকল সদস্যের ভোট মূল্য সমান নয়। এটা কিন্তু সঠিক, আলাদা আলাদা কিন্তু সকলের ভোট মূল্য রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। 173 202 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর এপিজে আব্দুল কালামের বিরোধী প্রার্থী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রীমতী লক্ষ্মী সাইগাল।
174 মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতিটিকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এই পদ্ধতির মাধ্যমে, এই ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। 175 রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 মাস। 176 জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা অনুসারে ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1 মাসের মধ্যে অনুমোদিত হবে। 177 পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হবার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরি অবস্থা জারি থাকতে পারে? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 মাস পর্যন্ত। 178 রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে 365 নম্বর ধারা অনুসারে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, এটির ক্ষেত্রে 2 মাসের মধ্যে অনুমোদিত দিতে হবে। 179 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন? অর্থাৎ নিচের কোন ধারা অনুসারে সমস্ত কর্মচারীর বেতন এবং ভাতা সমস্ত কিছু কমে যেতে পারে রাষ্ট্রপতির নির্দেশ অনুসারে? সঠিক উত্তর হবে অপশন সি, 360 ধারা অনুসারে। 180 নম্বর প্রশ্ন, কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন? ভিভিআই প্রশ্ন। 180 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ভিপি নরসিংহ রাও। তিনি সংসদের কোনো কক্ষেরই সদস্য না হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 181 ভারতে কয় প্রকার রাষ্ট্র কর্তৃক কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 3 প্রকার পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। 182 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় কর্তৃক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতির মাধ্যমে। 183 যৌথ রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি ও সদস্যদের কে নিযুক্ত করে থাকেন? এটারও সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতি। 184 রাজ্য রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ নিযুক্ত হয়ে থাকেন কার মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে, এটারও সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতির মাধ্যমে। 185 কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র কর্তৃক কর্মীদেরও পদচ্যুতি ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রের। 186 রাষ্ট্র কর্তৃক বা পাবলিক সার্ভিস সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে আলোচিত হয়েছে? ভিভিআই প্রশ্ন। ভিভিআই প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 308 থেকে 323 নম্বর ধারা অনুসারে এগুলো আলোচনা হয়েছে। 187 সর্বভারতীয় কর্তৃক রাজ্যসভা গঠন করতে পারে যদি ওই সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাস হয় নিচের কোন সংখ্যাগরিষ্ঠতায়? সঠিক উত্তর হবে অপশন সি, 2/3 সংখ্যাগরিষ্ঠতায়। 188 দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লি কমিশন নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কিত ছিল? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্র কর্তৃক কমিশন গঠনের সাথে সম্পর্কিত ছিল এই লি কমিশন। 189 দেখো, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন কবে গঠিত হয়? 189 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 1 অক্টোবর 1926 খ্রিস্টাব্দে। 190 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের বা ইউপিএসসি সদস্য হতে গেলে
সংশ্লিষ্ট সদস্য বা প্রার্থীকে কত বছরের সরকারি কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 191 দেখো, কোন ধারা বলে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকর্তৃক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন? অর্থাৎ ইউপিএসসির কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কোন ধারা বলে? সঠিক উত্তর হবে অপশন সি, 317 নম্বর ধারা অনুসারে। 192, রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকর্তৃক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কার পরামর্শে বা কার অনুমোদন ক্রমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুপ্রিম কোর্টের পরামর্শে। 193, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন পেশ করে থাকে। 194 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কোন খ্রিস্টাব্দ পর্যন্ত বা কত সাল পর্যন্ত? সঠিক উত্তর হবে অপশন বি, 2010। 2010 পরে থেকে লোকসভার সদস্য সংখ্যা কিন্তু পরিবর্তন করা হয়েছিল। 195 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলির ক্ষেত্রেই। রাষ্ট্রপতিকে পদচ্যুত করা, মুখ্য নির্বাচন কমিশনকে পদচ্যুত করা, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা উপভোগ করে থাকে। নেক্সট 196, উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন হয়ে থাকে নিচের কোন কক্ষে? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শুধুমাত্র রাজ্যসভাতে। 197, ভারতের বিচার ব্যবস্থাকে অনেকে নিচের কোন আকারটির সাথে তুলনা করে? সঠিক উত্তর হবে অপশন সি, পিরামিডের আকারের সাথে তুলনা করে। 198, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট পদপ্রার্থীকে কার চোখে একজন বিচক্ষণ আইন বিশারদ বলে গণ্য হতে হবে? সঠিক হবে অপশন সি, রাষ্ট্রপতির চোখে। 199, ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 8 জন মাত্র। এটা হচ্ছে মূল সংবিধান অনুসারে। 200 নম্বর প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীমতী মীরা সাহিব ফাতিমা বিবি। 201 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে নিচের কোন পরিকল্পনার মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন বি, মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947-এ। 202, গণপরিষদের প্রথম অধিবেশন বসে নিচের কত তারিখে? ভিভিআই প্রশ্ন, পরীক্ষায় পড়ার চান্স কিন্তু প্রবল রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, 9 ডিসেম্বর। এখানে কিন্তু ভুল রয়েছে, 1946 হবে। 9 ডিসেম্বর 1946-এ প্রথম অধিবেশনটি বসে। 203 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে কতগুলি ভাষা বর্তমান রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 22টি ভাষা রয়েছে। 204, কত নম্বর ধারায় আন্তঃরাজ্য নদীর জল সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 260 নম্বর ধারা অনুসারে। 205, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকগণ স্বপদে অধিষ্ঠিত থাকেন কত বছর পর্যন্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, 65 বছর পর্যন্ত। 206, নিম্নলিখিত কোন পদাধিকারীর কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের অ্যাটর্নি জেনারেল, তার পদাধিকার কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল। 207, ভারতের সংসদ গঠিত হয়ে থাকে কাদেরকে নিয়ে?
সঠিক উত্তর হবে অপশানটি লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। 208 বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কিসের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশানটি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মাধ্যমে বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। 209 নম্বর প্রশ্ন, রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ 14 দিন পর্যন্ত। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 210 নম্বর দেখো সংবিধানের উপর থেকে, নিম্নলিখিত কার সংসদের উভয় কক্ষের যৌথ বা যে কোনো কক্ষের অধিবেশনে অংশগ্রহণ বা মতামত প্রকাশের অধিকার রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি ভারতের অ্যাটর্নি জেনারেলের। উভয় কক্ষের যৌথ বা যে কোনো কক্ষের অধিবেশনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলের। তো আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা 210টা ঠিক আছে প্রশ্ন উত্তর করে ফেললাম সংবিধানের 10 নম্বর ক্লাসের উপর থেকে। তো আশা করছি সংবিধানের যা আমরা ক্লাস করেছি 9টা থিওরি প্লাস এমসিকিউ এবং এই আজকের যে 200 প্লাস বিবিধ প্রশ্ন উত্তর করেছি, তো পরীক্ষায় কিন্তু এইখান থেকেই তোমরা কমন আশা করছি পেয়ে যাবে। তো আজকের মতো সংবিধানের ক্লাসটা এখানেই শেষ করলাম এবং সংবিধানের সম্পূর্ণ ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো থ্যাংক ইউ, বাই।